This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। অনির্বাণের চক্রব্যূহ নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকে যে চক্রব্যূহে আমরা আটকে আছি সেটা নিয়ে কথা বলব। সেটা কেমন চক্রব্যূহ? একদিকে লোকসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরপর দুদিন লাগাতার বলছেন যে 2026 সালে এই বাংলার মানুষ যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পান না সেগুলো থেকে আর বঞ্চিত থাকবেন না। প্রথম দিন ইঙ্গিত ছিল, পরের দিন স্পষ্ট করলেন রোহিঙ্গা অনুপ্রবেশ এমনকি জঙ্গি সমস্যাও নাকি থাকবে না। সবই হচ্ছে তৃণমূল সরকার ক্ষমতায় আছে বলে। 2026-এ বিজেপির সরকার আসছে, আর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ খুব স্পষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনসভায় দাঁড়িয়ে, লোকসভায় দাঁড়িয়ে বলছেন 2026-এ তারা এ রাজ্যে সরকার গঠন করবেন, মানে বিজেপি। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী, আরেকদিকে বিজেপির প্রাক্তন গোটা দেশের সভাপতি অর্থাৎ জাতীয় সভাপতি, এবং একই সঙ্গে আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। তার বক্তব্য ফেলে দেওয়া যায় না, নিশ্চয়ই সারবত্তা আছে। কিসের উপর দাঁড়িয়ে বলছেন? আবার উল্টো দিকে আজ বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই প্রত্যেক বছরের মতো আজও তারা বেকারত্ব বিরোধী দিবস পালন করতে গিয়ে উত্তরকন্যায় যাচ্ছিলেন। উত্তরবঙ্গের সচিবালয়, আপনারা জানেন যেরকম গোটা রাজ্যের সচিবালয় নবান্ন, তখন উত্তরবঙ্গের জন্য আলাদা সচিবালয় মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছিলেন উত্তরকন্যা। সেই অভিযানে যেতে গিয়ে তাদেরকে পুলিশ জল কামান, লাঠি, কাঁদানে গ্যাস কিনা ব্যবহার করলো তাদেরকে আটকানোর জন্য। মীনাক্ষী মুখার্জি বললেন, ডিওয়াইএফআই নেত্রী, যে আমরা তো চাকরি চাইতে এসেছি, যুদ্ধ করতে নয়, এত আয়োজনের প্রয়োজন কোথায়? বামেদের বক্তব্য এই ভাতের লড়াইটাই নাকি আসল, জাত নয়। অন্যদিকে বিজেপির বক্তব্য গোটা বাংলা এক কাট্টা হয়ে, বিশেষ করে হিন্দুরা এক কাট্টা হয়ে 26-এ ভোট দেবেন শুধুমাত্র হিন্দুত্বের ইস্যুর উপর দাঁড়িয়ে। দুই পক্ষই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন না 26-এ, কিন্তু কেউ বলছেন এটা জাতের, কেউ বলছেন এটা ভাতের লড়াই। কোন লড়াইয়ের উপর দাঁড়িয়ে মানুষ 2026-এ তার রায় দেবেন? এই চক্রব্যূহ থেকে বেরোনোর চেষ্টা করব। আসবো আজকের তর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এখানে পারেনি, গাড়ির উপর দিয়ে গেছে 20টা লাঠি গাড়ি শোরুমে। অসুবিধা নেই, আমার অনেক টাকা আছে, রসিদটা গুছিয়ে রেখেছি, পলাশ ঢালির কাছ থেকে আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে। বারুইপুরে একথা যখন বলেছিলেন, অনেকেই ভেবেছিলেন এটা বিরোধী দলনেতার আস্ফালন, বুঝিয়ে দিতে চাইছেন যে তারাই ক্ষমতায় আসছেন। হাওয়ায় যে সে কথা তিনি বলছেন না, তা বোঝা গেল একটু পরে। সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে দিলেন, সামনের বছর থেকে আর চলবে না। सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। কেন চলবে না? তবে কি অনুপ্রবেশ, রাজনৈতিক ভেদাভেদ ভুলে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার ঐক্যমত্যে পৌঁছেছে রাজ্য ও কেন্দ্র সরকার? না, একটু পরেই তা খোলসা করলেন অমিত শাহ। सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। এমন নয় যে বাংলার বিরোধী দলনেতা বলার পর তার ভাষণে রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা তৈরি করতে স্নেহভাজন শুভেন্দুর জন্য সংসদে বক্তৃতায় একথা বলেছেন অমিত শাহ। বুধবার প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা প্রসঙ্গে সংসদে বলতে গিয়েও একই কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। दिल्ली बाकी था, वहां पर भी आयुष्मान भारत आ गया मान्यवर। आज देश के हर गरीब को 5 लाख तक का खर्चे का चिंता नहीं करना। सिर्फ बंगाल बचा है दादा, ये चुनाव के बाद वहां पर भी कमल खिलेगा और वहां पर भी आयुष्मान भारत आ जाएगा। নিশ্চিতভাবে বুধবার সরাসরি সরকার বদলের কথা ছিল না, কিন্তু কে না জানে সমঝদারের জন্য ইশারা কাফি। তবে কি স্বরাষ্ট্রমন্ত্রীর বুধবারের ইঙ্গিত বুঝেই বৃহস্পতিবার ঘুরিয়ে সরকার বদলের হুঙ্কার দিলেন শুভেন্দু? তৃণমূল শিবির অবশ্য সেই হুঁশিয়ারি পাত্তা দিতে নারাজ। অনেক কিছু হুঙ্কার দেয়, অনেক কিছু বলে, আপকাবাদ, 200 পাট্টার অনেক কিছু বলেছে। সুতরাং ওদের কথা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। 19-এ হাফ, 21-এ সাফ। বঙ্গ রাজনীতিতে সফল হয়নি বিজেপির সেই স্লোগান। 200 পার দূরের কথা, এ রাজ্যে 100-র গণ্ডিও পেরোতে পারেনি পদ্ম শিবির। 2024-এ আরও বড় ধাক্কা।
2019-এ 18 জন সাংসদ, 2024-এ তা নেমে এসেছে 12-তে। কিন্তু যে তুমুল মেরুকরণের হাওয়া এখন রাজ্য জুড়ে 2026-এর গ্রীষ্মে তা কি কাল বৈশাখী হয়ে আছড়ে পড়বে তৃণমূলের গড়ে, নাকি এবারও সংখ্যার চক্রবুহে আটকে যাবে বিজেপির জয়রথ? বিতর্ক শুরু। সেই বিতর্কের মূল প্রশ্নটা জানিয়ে আজকের তর্ক, আজকের অনির্বাণের চক্রবুহের প্রশ্ন, রামের নামে না পথের বামে? বামেরা পথে আছেন, লাগাতার আছেন, যদিও শুভেন্দু অধিকারীও রামের নামে পথে থাকা কর্মসূচি ঘোষণা করেছেন, আজকে লাগাতার থাকবেন বলেছেন। কিন্তু আপাতত আজকের বিতর্ক, রামের নামে না পথের বামে ভরসা রাখবে বাংলা। আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন একে একে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সৌরভপ্রিয় দত্ত, রাজনৈতিক কর্মী এবং তৃণমূল সমর্থক। রয়েছেন নির্মল মুখোপাধ্যায়, বর্ষিয়ান সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার। এবং আমার সঙ্গে রয়েছেন সরাসরি সায়ন বন্দ্যোপাধ্যায়, আইনজীবী, এবং সায়ন একই সঙ্গে সিপিআইএম নেতা। আমি প্রত্যেকের কাছে একে একে আসবো, কিন্তু সবার আগে শুরুতে আজকে সজলবাবু এবং সায়ন দুজনের কাছে পরপর যাবো। প্রথমে সজলবাবু, পথে বামেরা ততটা কি আপনারাও, মানে রামের নামে আর পথের বামে, আপনার কি মনে হচ্ছে না যে অন্তত পথের জায়গায়, পথে থাকার জায়গায় বামেরা আপনাদের থেকে একটু হলেও এগিয়ে আছে আজকের দিনে? না, তো এগিয়েই আছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। পুরো পথে বসে গেছে ওরা। হ্যাঁ, মানে যে লোকসভায়, বিধানসভায় বারবার শূন্য পায়, তাদের পথে বসা ছাড়া আর কি বলবো আমি। দেখুন, পথে মানে কোন পথে? পথ তো মানুষের বিপদ হয়, মানুষ তো বিপদগামীও হয়। আজকে বামেরা আজকের যে আন্দোলনটা করেছে, এই আন্দোলনটা মজার বিষয় হচ্ছে, যখন ওরা সরকারে ছিল আজকের দিনে, তখন ওরা এই আন্দোলনটা করতো। আচ্ছা, হ্যাঁ, তখন ওরা বেকার বিরোধী দিবস বলে পালন করতো। যখন ওরা 35 বছর ধরে সরকারে, ওরা তখন এটা কেন্দ্রের ঘাড়ে চাপিয়ে দিত। এখন এটা হচ্ছে স্ট্র্যাটেজি, আমাকে রাস্তায় থাকার স্ট্র্যাটেজি। তো এই পথে থাকার সঙ্গে আর বিপথের সঙ্গে কোনো পার্থক্য নেই। আপনাকে আবার আপনি বলতে হবে তো আপনাকে, যে এই যে ধরুন গতকাল মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো, যারা গাজায় বোমা পড়লে পরে এখানে কেঁদে ভাসিয়ে দেয়, হ্যাঁ, আপনি আমাকে বলুন কালকের মোথাবাড়ি নিয়ে তারা কোনো কথা বলেনি। এরপরে যারা কোনো কথা বলেনি, আপনি বলুন তাদেরকে কেন মানুষ ভোট দেবে? সেই অঞ্চলের মানুষ আজকে যারা রক্তাক্ত হচ্ছে, যারা মার খাচ্ছে, যাদের ঘরে বাড়ি পড়ছে, যাদের ঘরে বাড়ি ভাঙছে, তারা যখন কাউকে সহায়ক হিসেবে পায় না, তখন নিশ্চয়ই তার দিকে যাবে না। এবং যারা তার হয়ে থাকবার অন্তত অঙ্গীকারটুকু করবে, মানুষ তার দিকে যাবে, এটা খুব স্বাভাবিক। তো এই হিসেবে বলতে গেলে মামেরা পথে আছে আমাদের থেকে বেশি, মানে পথে বসে পড়েছে ওরা। বেশ, আমি সায়নের কাছে যাব। সায়ন, পথ পটে, তবে বিপথে আছেন আপনারা। মানুষের আজকের ইস্যু নিয়ে আপনারা নেই, আজকের সমস্যা নিয়ে নেই, এবং মানুষ যাতে আক্রান্ত তাতে আপনারা নেই। সজলবাবু বলছেন, অর্থাৎ তাদের রামের নামের জোর অনেক বেশি আপনাদের পথে থাকা বামেদের তুলনায়। দেখুন, প্রথম কথা হচ্ছে, এখানে বিজেপির প্রতিনিধি খুব স্পষ্টভাবে বললেন যে মানুষ আক্রান্ত হলে যাকে পাশে পাবে মানুষ তার কাছে যাবে। আমার খুব স্পষ্ট কথা, 2021 সালে ভোট পরবর্তী হিংসায় আমরা কেউ অস্বীকার করতে পারবো না, আমাদের তুলনায় বিজেপি সবচাইতে বেশি মার খেয়েছে বিজেপির কর্মীরা 2021 সালের ভোট পরবর্তী হিংসায়। হাইকোর্টে মামলা হয়েছে, কনস্টিটিউশনাল বেঞ্চ গঠন হয়েছে, হিউম্যান রাইটস কমিশন এসছে, একের পর এক রিপোর্ট দিয়েছে, সিবিআই এর তদন্ত হয়েছে। আর 9 মাস গেলে ফের একটা বিধানসভা নির্বাচন আসতে চলেছে। যে বিজেপির কর্মীরা খুন হলো, এই যে সজলবাবু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কিছু বলছেন, এত গুলি আওড়াচ্ছেন, সজলবাবু নিজের দলের কর্মী খুন হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের একের পর এক তাবড় নেতার নাম সিবিআই তার রিপোর্টে দিয়েছিল। আজ অব্দি তার মামলার কোনো সুরাহা নেই, মামলার কোনো শুরু নেই, কিচ্ছু নেই। কে কার প্রোটেকশন দিচ্ছে? বিজেপি প্রোটেকশন দিচ্ছে। এই শুভেন্দু অধিকারী, আমি আপনাকে নির্দিষ্টভাবে বলছি, আমি সজলবাবুর কাছ থেকে আপনার কথার উত্তর আমি সজলবাবুর কাছ থেকে নেব, কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন এক্ষেত্রে আপনাকে, একটা ছোট্ট প্রশ্ন, ঘটনা দুটো, প্রশ্ন একটাই। আপনার নিশ্চয়ই মনে আছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র দিল্লিতে গিয়েছিলেন, তখনও প্ল্যানিং কমিশন ছিল, তার বৈঠকে যোগ দেওয়ার জন্য, এবং তিনি সেই বৈঠক থেকে বেরোনোর পর তার জামা কাপড় ধরে টানাটানি করে কি করেছিলেন আপনাদের দলের একজন প্রাক্তন সাংসদ এবং ছাত্রনেতা, তিনি কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ। আপনারা না পেরেছেন সেই নেতাকে ধরে রাখতে, না পেরেছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের গোটা রাজ্য জুড়ে আপনারা বলেছিলেন, আপনাদের দলের মুখপত্রে বেরিয়েছিল গণশক্তিতে, যে 800-র উপর পার্টি অফিস নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে।
সেগুলো কি আপনারা আজ পর্যন্ত ফিরে পেতে পেরেছেন? মানে যদি প্রোটেকশনের কথাই ওঠে, সেই প্রোটেকশন কি আজও দিতে পেরেছেন? অনির্বাণদা আমার কথাটা তাহলে উল্টোভাবে ব্যাখ্যা হলো। আমি আপনাকে যেটা বলতে চেয়েছি, সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সি, আদালতে মামলা করে সাংবিধানিক বেঞ্চের মাধ্যমে যারা খুন হয়েছিলেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা, আজকে 4 বছর 4.5 বছর কেটে গেল, সেই ব্যবস্থার জায়গা কোথায় গেল? এটা হচ্ছে 1 নাম্বার কথা। শওকত মোল্লা অন্যতম অভিযুক্ত, কোন ব্যবস্থা গ্রহণ করতে পারলেন? আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। আমি যে কথাটা বলতে গিয়ে আমাকে একটু দাঁড় করালেন, আমি বলছি ধরুন তৃণমূলের আমলে বিরোধীদের ওপর অত্যাচার তো অনেক হয়েছে পূর্ব মেদিনীপুরে, আমাদের ওপর যে অত্যাচার হয়েছে পূর্ব মেদিনীপুরে, বিজেপির ওপরেও সেই অত্যাচার কম হয়নি। কে সেই অত্যাচার করতো? শুভেন্দুবাবু সেই অত্যাচার করতেন। শুভেন্দুবাবুকে আপনি নেতা বানিয়ে দিলেন। সজলদা এখানে দাঁড়িয়ে বললেন যে আমরা পথে বসে গেছি। এই টিভি9 বাংলায় এখন থেকে 3 ঘন্টা আগে খবর করা হয়েছে উত্তরকন্যা অভিযান। আমরা ওই পথেই বসে থাকতে চাই, কারণ বাংলার ছেলে মেয়েদের দাবি খুব সোজা সজলদা, আমি তুমি যাই বলি, পরিষ্কার কথা, চাকরি দিতে হবে। শিক্ষিত বেকার ছেলে মেয়েরা চাকরি চাইছে, বামের নামে ও কাজ অন্য কেউ করবে না। একটা উত্তর দিতে হবে তো অনির্বাণদা। এর আগের ভোটে বলল তোর দুর্নীতিবাজদেরকে জেলের মধ্যে পুরো। বেশ, উত্তরটা নি, এক এক করে উত্তরটা নি সজল বাবু। শিলিগুড়ি থেকে এই যে মোদিজি নতুন ট্রেনটা চালু করলেন, কি নাম যেন? বন্দে ভারত। বন্দে ভারতে গেলে বোধহয় ঘন্টা 2 লাগে মালদায়। মীনাক্ষী দেবীকে বলবেন ফেরার সময় ওখানেও বহু মানুষ সত্যিকারের পথে বসে আছে, যাদের কাল ঘর বাড়ি সমস্ত কিছু ভাঙচুর হয়েছে, সেখানে তাদের পাশে দাঁড়াতে। আর ওনার জানা নেই যে এখনো অবধি ওই যে আমাদের পোস্টপল ভায়োলেন্সের জন্য 53 জন তৃণমূলের কংগ্রেসের কর্মী নেতা তারা জেলে আছে এবং বহু এখনো ফেরার। আমি বলছি এখানে সমস্যা আছে ঠিক, যেমন শওকত মোল্লা সেখানে পুলিশের প্রোটেকশন পাচ্ছে, সিবিআই এর তো আর সে ফোর্স নেই, তাকে তো পুলিশের ফোর্স বা সিআরপিএফ এর ফোর্স নিয়ে সে কাজ করতে হয়, যেটা এত সহজ নয়। ঠান্ডা ঘরে বসে এগুলো অনেক বলা যায়। ধনঞ্জয় কেদের ফাঁসি দিতে 1 যুগের বেশি লেগেছিল, তাহলে তারা এত তাড়াতাড়ি এটা বলছে কেন? আরে আমাদের যদি লেগে থাকে কাঁদবো তো আমরা, আমাদের হয়ে কাঁদছে বামেরা, আমাদের হয়ে বামেরা শুধু এখানে কাঁদছে না, লন্ডনেও কাঁদছে। হঠাৎ করে এসএফআই ইউকে, আপনি ভাবুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ব্রাঞ্চ তৈরি হয়েছে ব্রিটেনে, এটা হাউ ইজ ইট পসিবল? এই যে ফার্স, না বলেনি, এই যে ফার্স, ওখানে কিন্তু ওরা অভয়ার সঙ্গে সঙ্গে হিন্দুদেরও অত্যাচারের বিরুদ্ধে কথা বলছে। এখানেও যদি এই ছাত্র যুব নেতারা সায়ন বাবুর মতন তারা যদি এখানেও বলেন যে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, তাহলে ভালো লাগবে, তাহলে ভোট বাড়বে, নিশ্চয়ই ভোট বাড়বে। সায়ন হাত তুলছেন। সায়ন, দুটো কথা। 1 নাম্বার কথা হচ্ছে পশ্চিমবাংলা কেন গোটা ভারতবর্ষের বুকে আমরা দাঙ্গার বিরুদ্ধে, আমরা ধর্মের রাজনীতির বিরুদ্ধে। তুমি মোথাবাড়ির কথা বললে, মোথাবাড়িতে যে বা যারা দাঙ্গা করছে, সরকার না চাইলে দাঙ্গা হয় না। আমরা মনে করি তৃণমূল কংগ্রেস এই দাঙ্গায় উস্কানি যোগায় যাতে বিজেপি তা নিয়ে রাজনীতি করতে পারে। 1 নাম্বার কথা। 2 নম্বর কথা, সজলদা যে প্রশ্নটা বিরোধী দলনেতার করার কথা ছিল অভয়া নিয়ে, যে কাজটা বিজেপির করবার কথা ছিল, সেই কাজটা লন্ডনে দাঁড়িয়ে আমরা করেছি, পশ্চিমবাংলায় দাঁড়িয়েও আমরা করেছি, অভয়ার পরিবার করেছে। বিরোধী দল হিসেবে বিজেপি ব্যর্থ। আমি আবার বলছি তোমরা বিরোধী দল বলতে নিজের রাজ্যে সুন্দর হয়ে গিয়ে আজকে ব্রিটিশদের পদলেহন করে সেখানে লন্ডনে ব্যবসা ফুলে হাট বাজার খুলে বসে আছো। আরে তোমরা তো পদলেহন করতে হয় না, তোমরা পুঁজিপতিদের পদলেহন হয়ে গেলে। সাভারকাররা যে দলটা তুমি করো। সজলদা একটা প্রশ্নের উত্তর দাও না। আমি বলছি এই 2016 সাল, 2021 সালের ভোট, 2024 সালের ভোট, 2019 সালের ভোট, এতগুলো নির্বাচনে বিজেপি বাংলার মানুষকে প্রতিশ্রুতি দিল, চোর তৃণমূল কংগ্রেসকে জেলের মধ্যে পুরবো, বুয়া ভাতিজা পিসি ভাইপোকে জেলের মধ্যে পুরবো। সিবিআই চার্জশিট দিল, তাতে লিখলো অভিষেক ব্যানার্জি। কোন অভিষেক ব্যানার্জি আর লিখলো না, কিন্তু শুভেন্দু অধিকারীর ভাইয়ের নাম দিব্যেন্দু অধিকারী, কোন দিব্যেন্দু অধিকারী সেটা স্পষ্ট করে লিখলো। পরিষ্কার করে বলো না। অন্তত এই এফআইআর, পুলিশের কমপ্লেন, ডায়েরি এসব নিয়ে কথা বলো না। যারা
হাতে আমরা সবাই টিভিতে লাইভ দেখলাম যে মমতা ব্যানার্জির নেতৃত্বে বিধানসভায় ভাঙচুর চলছে, হাতে আবার সংবিধান বুকে করে জড়িয়ে আছে। একটা এফআইআর করেনি যারা 21শে জুলাইয়ের পর সমস্ত আননোন নেম এফআইআর করেছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা এফআইআর করেনি 26 দিন একটা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে বসে থাকার পর তাকে পুলিশ অপারেশন করে তুলে দেওয়া বা পুলিশ তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেওয়া বদলে তাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে, তারা অন্তত যেন এইসব সেটিং, পুলিশ কি করলো, সরকার কি করলো, বিজেপি কি করলো, এসব যেন না বলে। বেশ, আমি সজল বাবুর কথার সূত্র ধরে আমি আরেকটা পরিসংখ্যানে আসি। পরিসংখ্যানটা হিন্দু ভোটের পরিসংখ্যান। কেন হিন্দু ভোটের পরিসংখ্যান? এরকম করে তো ভাগ করে দেখার কথা নয়, কিন্তু এই পরিসংখ্যানটা দিচ্ছি একটাই কারণে। এই পরিসংখ্যানটা দেওয়ার কারণ সজল বাবুরা সব থেকে বেশি করে এই ভোটটার উপরে ভরসা করছেন, বিশ্বাস করছেন, আস্থা রাখছেন। আমি বলছি না, শুভেন্দু অধিকারী বলছেন। প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনে নিন, তারপরে আমি আপনাদেরকে পরিসংখ্যানটা দেখাবো। প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্য, মাত্র কত শতাংশ ভোটের হেরফের, হিন্দু ভোটের হেরফের হলে তারা এ রাজ্যে ক্ষমতায় চলে আসবেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য। হিন্দু 39% এককাট্টা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। বেশি না, অনেক দূর চলে গেছে বিজেপি। 39% ভোট, এত লুট মার চুরির পরে, আর মাত্র 5% হিন্দুর ভোট চাই। 5% হিন্দু। শুভেন্দু অধিকারী একা বলছেন, ভাবলে ভুল করবেন। এই হিসেব শুভেন্দু অধিকারী একা কষেছেন, ভাবলেও ভুল করবেন। মিঠুন চক্রবর্তী একই হিসেব দিচ্ছেন, একটু অন্যভাবে। শুভেন্দু বলছেন আরো 5% ভোট, হিন্দু ভোট চাই। মিঠুন চক্রবর্তী বলছেন আরো বেশি করে হিন্দু ভোটারদের বুথে আনা চাই। কত শতাংশ শুনুন। 9% হিন্দু এখনো ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন, নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। নির্মলা বাবু, আমি আপনার কাছে আসবো। জাতীয় কর্মসমিতি, বিজেপির জাতীয় কর্মসমিতির দুজন সদস্য শুভেন্দু অধিকারী এবং মিঠুন চক্রবর্তী যখন এই পরিসংখ্যানটা দিচ্ছেন এবং বলছেন, তখন কি ধরে নিতে পারি যে হিন্দু ভোটটাকেই একমাত্র পাখির চোখ করে বিজেপি এগোচ্ছে এবং তার সামান্য হেরফেরেই সত্যি 1 বছরের মধ্যে হিসেব নিকেশ পুরো উল্টে যেতে পারে? দেখুন, আপনাকে বলি, হিন্দু ভোটটা নিশ্চয়ই একটা বড় ফ্যাক্টর, এবং শুভেন্দু অধিকারী খুব পরিষ্কার করে বলেছেন যে 8 থেকে 10% যদি সনাতনী ভোট আমি আর নিয়ে আসতে পারি, তাহলে হয়তো আমি পুরো ইকুয়েশনটা, পলিটিক্যাল ইকুয়েশনটা চেঞ্জ করে দেব। রাজনীতিটা জাতপাতের রাজনীতি। আপনি জাত এবং পাতকে আলাদা করছেন বামপন্থীদের এনে। বামপন্থীদের এই ডিবেটটার মধ্যে মানে ড্র্যাগ করা আমি অন্তত খুব লজিক্যাল মনে করি না। তার কারণ হচ্ছে, বামপন্থীরা যারা 34 বছর রাজত্ব করেছে, 96 সালের পর থেকে তারা পার্টি কংগ্রেস বাংলায় আর কখনো করেনি। সুতরাং তারা কতটা উইক হয়ে গেছে। যারা প্রকাশ্য সমাবেশ ডাকত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্য সম্মেলনের পরে, তারা এখন একটা ছোট ক্রিকেট মাঠে ডানকুনিতে প্রকাশ্য সমাবেশ ডাকে। সুতরাং ওদের ফলটা ওইখানে চলে এসছে। পশ্চিমবঙ্গ খুব আড়াআড়ি ভাগ হয়ে গেছে। মানে আপনি বলছেন এখানে ভাত নেই কোথাও? না, এখানে কোনো ভাতই নেই। পশ্চিমবঙ্গের ভাতের লড়াইটা মমতা অনেকটাই ডাইলিউট করে দিয়েছে। 5,000 টাকা করে প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের সামাজিক প্রকল্প দিয়ে ঢুকিয়ে দিয়েছে। সুতরাং সেইখানে বামপন্থীরা নিউট্রালাইজ হয়ে গেছে। এখানে তাহলে সৌরভপ্রিয় বাবুর কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি আপনার কাছে আসছি, ছোট্ট প্রশ্নটা সেরে। সৌরভপ্রিয় বাবু, একটা কথা বারবার আসছে, এই লন্ডনের ঘটনার পরিপ্রেক্ষিতেও আসছে, আজকে দুপুরেও বিজেপির কয়েকজন বলছিলেন, সজলবাবু বলবেন কিনা আমি জানি না, সায়নরা বলেন গড়াপেটা, সজলবাবুরা বলছেন পাল্টা গড়াপেটার গল্প। মুখ্যমন্ত্রী একটা ছবি নিয়ে গিয়েছিলেন, তার বহু পুরনো, তার আহত হওয়ার ছবি দুর্ভাগ্যজনকভাবে, কিন্তু কেন নিয়ে গেলেন? মানে এত নির্দিষ্ট ইনফরমেশন ছিল, ওরা বলবেনই আর উনি দেখাবেনই, মানে ওরা বলছেন এর মধ্যে সেটিং আছে, তাহলে সেই সেটিংয়ে কতদূর ভরসা করবেন? নির্মলাবাবু বলছেন বামেদের ভোট নেই, ভাতের রাজনীতির ভোট নেই, তাহলে তার উপর ভরসা করে বিরোধী ভোট ভাঙবে, এটা কি ভাবাটা খুব একটা ঠিকঠাক হবে আপনাদের জন্য? প্রথমত বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি দলে যেহেতু আমি নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ছবি নিয়ে গেছে, কী জন্য নিয়ে গেছে, এই বিষয়ে বলাটা আমার পক্ষে সম্ভব না। আপনি একটা জিনিস ভাবুন সৌরভবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন অক্সফোর্ডের কেলক কলেজের আমন্ত্রণে বক্তৃতা করতে, সেখানে তিনি রাজ্যের বিভিন্ন এই শ্রী প্রকল্প মানে জনমুখী প্রকল্পগুলোর কথা বলবেন, এটা ছিল তার প্রথম গল্প। দ্বিতীয় গল্প ছিল বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে তিনি কথা বলবেন। গল্প বলতে আমি কিন্তু ওই অর্থে গল্প বলছি না, স্টোরি এই হিসেবে বলছি। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন, এখানে বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা করবেন। এই দুটোর মধ্যে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনে বামেদের দ্বারা আক্রান্ত হওয়াটা আসে?
মানে সুদূর অতীত, এটা তো মানবেন, মানে কাছাকাছির অতীত তো নয়। অনির্বাণ হঠাৎ ওই ছবিটা নিয়ে গেলেন, তুলেও দেখালেন। না, তোমার মনে হচ্ছে একটা ছবি, আমার মনে হয় ছিল। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ছবি নিয়ে গেছেন, কারণ টালির নালা ওই বস্তি থেকে দাঁড়িয়ে আজকে লন্ডনের মতন অক্সফোর্ডের ইউনিভার্সিটির কোনো একটা কলেজে দাঁড়িয়ে তিনি বক্তৃতা রাখছেন। তার যে জীবনযাত্রা, যে কষ্ট করে তার বেড়ে ওঠা, এবং সিপিএম আমলে যেভাবে মার খাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওই বস্তি থেকে দাঁড়িয়ে যারাকে বস্তির মেয়ে বলতো, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে হয়েছেন, সেখানকার প্রতিনিধিদের তিনি অনেক ছবি হয়তো দেখিয়েছেন। সৌরভবাবু, আমি একটা কথা স্পষ্ট করি, নাগরিক হিসেবে আমার স্পষ্ট করা কর্তব্য। সাংবাদিকেরও আগে, সাংবাদিকের আগে তো আমার নাগরিক সত্তা। দেখুন, মুখ্যমন্ত্রী যখন যাচ্ছেন, একজন একটা সাংবিধানিক পোস্ট তিনি হোল্ড করেন, তো আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন। মুখ্যমন্ত্রী প্রথম ওখানে গিয়ে আমাদের হাই কমিশনের ভিজিট করেছেন, ভিজিটার্স বুকে সই করেছেন, বার্তা দিয়েছেন, ফলে তিনি ওখানে ভারতের প্রতিনিধি, ফলে মুখ্যমন্ত্রী ওখানে অত্যন্ত সম্মান পাবেন এবং ওখানে তার যা কর্মসূচি আছে সেটা সাফল্যের সঙ্গে করে আসবেন। এটা একজন ভারতীয় এবং পশ্চিমবঙ্গ বাসী হিসেবে আমার কাম্য, ভীষণভাবে কাম্য। কিন্তু আমি বলছি, প্রশাসনিক সফরে যাওয়া মুখ্যমন্ত্রীর কি রাজনৈতিক বিরোধিতা আসতে পারে এমন একটা প্রস্তুতি ছিল বলে আপনার মনে হয়? তোমার কাছে এটা রাজনৈতিক মনে হচ্ছে অনির্বাণ? আমি বারবার এই বিরোধিতাটা তো রাজনৈতিক। না, আমি বলছি বারবার মুখ্যমন্ত্রী বলছেন এখানে রাজনীতি করবেন না, মানে বিরোধিতা রাজনৈতিক। একদম তাই। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য শুরু করেছেন, তিনি কখনোই কোনো কমিউনিস্ট বা বিজেপি কোনো বিষয় নিয়ে কথা বলেননি, তিনি বাংলার চালচিত্র তুলে ধরছিলেন বারবার করে। এবং আমি বলছি, তুমি বলছো ওই একটা ছবি হঠাৎ করে কিভাবে নিয়ে গেল, ব্যাপারটা একটা ছবি না, হয়তো অনেক ছবি নিয়ে গেছে, যে তিনি কতটা পথ লড়াই করে আজকে এই জায়গাতে এসছেন, সেটা হয়তো ওখানকার কোনো মানুষের সঙ্গে তিনি তার মত বিনিময় করেছেন, তাই ওই সঙ্গে সঙ্গে ওই ছবিটা তিনি বার করতে পেরেছেন। নির্মলবাবু, যুক্তিগ্রাহ্য লাগছে বিষয়টা, নাকি আপনার কোথাও মনে হয় তৃণমূল কংগ্রেস খুশি হবে যদি ভাতের লড়াইটা অন্তত পথেও একটু জোরদার হয়? না, দেখুন, একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একাডেমিক নন তো, উনি ওখানে গেছেন, ইনভিটেশনে গেছেন, কিন্তু ডায়াসপোরা বলে আমরা একটা জিনিস জানি, সেটাকে বলে প্রবাসী বাংলা। একটা নেগেটিভ ইমেজ যে ওনার তৈরি হয়েছে যে কোনো কারণেই হোক, এইটা কিন্তু উনি খুব ওয়াকিবহাল, এবং সেই নেগেটিভ ইমেজের জন্য উনি নিজে দায়ী। তার কারণ আজকে যে ডেমনস্ট্রেশনটা ওকে ফেস করতে হয়েছে, ওর ম্যাজিকটা যেটা এখানে কাজ করে ভোটের বাক্সে, সেই ম্যাজিকটা ওখানে কাজ করছে না। তাতে তো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কারণ উনি তো ওখানে ভোট করছেন না, ভোট এখানে হয়। কিন্তু ওর ভোট কি রামের নামেই হবে? এইখানে যে ভোটটা হবে 1 বছর পর, একদমই এইখানে যে ভোটটা হবে, আপনি কিন্তু একেবারেই পাতের ভোট। আমি আপনাকে বললাম, আপনি যদি মার্ক করে থাকেন, পাতের ভোটের লড়াইটা মমতা ব্যানার্জি ডাইলিউট করে দেওয়াতে বামপন্থী এবং কংগ্রেস দুজনেই একেবারে নিউট্রালাইজড হয়ে গেছে। মমতার ম্যাজিকটা হচ্ছে ওইখানটাতেই, যে উনি পাতের ভোটটাকে ডাইলিউট করলেন। এবার বিজেপি যে নতুন ইস্যুটা আনছে, সেটা হচ্ছে জাতের ভোট। এই সেই লড়াইটা, এবং সেই লড়াইটা এবং একটা জিনিস হচ্ছে, এই লড়াইটা কিন্তু আমি আগেও বলেছি, এখনো বলছি, এই যে ধর্মের লড়াইটা, যে প্রশ্নটা অনেকে বলছে, যে নির্মলবাবু অনেক আপনি জিজ্ঞেস করেছেন আমাকে, ধর্মের লড়াইটা কিন্তু শুভেন্দু অধিকারীও কখনো লড়েন, তার ব্যাকগ্রাউন্ড এর আগে মমতা ব্যানার্জি তো লড়েনি। এই লড়াইটা যদি নতুনভাবে একটা আঙিনা খোলে, সেই লড়াইটা আমাদের এখন দেখার মতো। আপনি বলছেন লড়াইটা ইটসেলফ একটা দেখার মতো বিষয়, একটা জিনিস। বেশ, নির্মলবাবু বলেছেন যে বামেদের এবং কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও এই লড়াইটা আসলে অপ্রাসঙ্গিক করে দিয়েছে। কোনটা? না, এই জাত বা ধর্মের নামে ভোট, ধর্মের নামে লড়াই। বেশ, তার প্রমাণ কিন্তু স্পষ্ট করে অধীর রঞ্জন চৌধুরীর কথাটা আছে, যিনি আমি বলবো ভুক্তভোগী। সজলবাবু, আপনিও মানবেন 5 বারের সাংসদ, কেউ বোধহয় ভাবেননি যে তিনি হেরে যাবেন, কিন্তু হেরে যাওয়ার পর ভুক্তভোগী অধীর বুঝেছেন কোথায় তারা পিছোচ্ছেন বারবার। অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য। তৃণমূল এবং বিজেপি গত কয়েকটা নির্বাচনে ধর্মীয় সমীকরণকে মূল নির্বাচনে জেতার হাতিয়ার তারা করেছে, এবং এই ধর্মীয় সমীকরণের কারণে সবথেকে বেশি যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কংগ্রেস এবং বামেদের মতন ধর্মনিরপেক্ষ শক্তিগুলো। অর্থাৎ এই লড়াইয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কংগ্রেস এবং বামেরা। সেটা উত্তরকন্যা অভিযানে যতই লাঠি কাঁদানে গ্যাস, জল কামান থাক। অধীর রঞ্জন চৌধুরীর নিজস্ব উপলব্ধি। 5 বার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী হারার পর এটা হাড়ে হাড়ে বুঝেছেন। তাহলে কি বিজেপির জন্য রাস্তাটা একদম মসৃণ? না। মিঠুন চক্রবর্তী যেমন হিন্দুদেরকে বেশি করে বুথে আনার কথা বলছেন,
শুভেন্দু অধিকারী মাত্র 5% ব্যবধানের কথা বলছেন, তেমনি বিজেপির ঘরের ভিতরেও চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটার কথা আমি বলছি না, ওটাও মিঠুন চক্রবর্তীরাই বলছেন। বিজেপির ঘরোয়া চ্যালেঞ্জও আছে, শুধু বাইরে থেকে হিন্দু ভোট আরও বেশি আসবে, হিন্দু ভোটাররা আরও বেশি আসবেন, তাতে বোধহয় হবে না। কেন বলছি? ওই জাতীয় কর্মসমিতিরই সদস্য সেই মিঠুন চক্রবর্তী, তিনি বিজেপির চ্যালেঞ্জটা নিয়ে কি বলছেন শুনুন। বিজেপির যে সংখ্যা কমেছে, 19-এ হাফ, 21-এ সাফ মেলেনি, 200 পার মেলেনি, 24-এ 35টা আসন মেলেনি। কেন মেলেনি? উত্তরটা মিঠুন চক্রবর্তী দিচ্ছেন। সৌরভপ্রিয়বাবু একটু আগে বলছিলেন, তো বলে অনেক কিছু কিন্তু মেলে না, কিন্তু কেন মেলে না কি বলছেন মিঠুন? দ্য ওয়ার্স্ট থিং ইজ, নিজেরাই আমরা তৃণমূলের সাথে লড়িনি, আমরা নিজেদের সঙ্গে লড়েছি, ওইটাই হয়েছে। সজলবাবু, তৃণমূলের সঙ্গে লড়ার আগে তো নিজেদের সঙ্গে নিজেদের লড়তে হয়েছে, সেই লড়াই আর নেই 1 বছর পর বলছেন মিঠুন চক্রবর্তী বলছেন। বলছে আমরা নিজেদের সঙ্গে তো লড়িনি, বোগাস থিং হচ্ছে আমরা নিজেরাই নিজেদের সঙ্গে লড়েছি। 1 বছর পর সে লড়াই থাকবে না? শিওর না না, প্রথম আমি আপনাকে একটা কথা বলি, দেখুন মিঠুন দা, আমি আরেকবার শোনাবো বাইটটা, শুনুন একটু মন দিয়ে, মিঠুন চক্রবর্তীর বাইট। দ্য ওয়ার্স্ট থিং ইজ, নিজেরাই আমরা তৃণমূলের সাথে লড়িনি, আমরা নিজেদের সঙ্গে লড়েছি, ওইটাই হয়েছে। না না, আছে সেরকম ধরনের ঘটনা যে একেবারে অস্বীকার করা যাবে সেটা তো হয় না, সব দলেই আছে। হ্যাঁ, তা না হলে রাজীব ব্যানার্জিরা চলে আসে কেন, আবার চলেই বা যায় কেন, তো এরকম থাকে, এটা নিয়ে আমি বলছি না। কিন্তু আপনি বলছিলেন না যে সেই চ্যালেঞ্জটা বেরোতে না, ওটা খুব একটা বড় সড়ো নয়। আর এখন মানুষ বুঝে গেছে যে এখন আর উপায় নেই, যদি এগুলো হয় তাহলে আরো মানে আগামী দিন পশ্চিমবঙ্গটা আর পশ্চিম ভারতবর্ষের মধ্যে থাকবে না, পশ্চিমবঙ্গে থাকবে না, এটা পশ্চিম বাংলাদেশে পরিণত হবে। এটা বাঁচার লড়াই। জেলা সভাপতি নির্বাচনের পর আপনাদের দলে জায়গায় জায়গায় পোস্টার পড়েছে, জেলা সভাপতিকে লোকে গিয়ে মেরেছেন, ওগুলো আমি দেখেছি, ওগুলো আপনি মেরেছেন, আমি হ্যাঁ, ওগুলো আপনারা মেরেছেন, ওটা খবর তৈরি করতে হবে তো। ওগুলো আরে আমাদের বেলায় পোস্টার মারা হয়, আমাদের বেলায় পোস্টার মারা হয়, আমাদের বেলায় খুব বেশি হলে পার্টি অফিসে বিক্ষোভ। আর ওরা যে প্রতিদিন মরছে, এভরিডে, প্রতিদিন খাবারের স্লট তৈরি, এই খবরের একটা স্লট তৈরি করুন যে এই সময় তৃণমূলের হাতে তৃণমূল খুন, এই সময় দেখানো হবে, সন্ধ্যে 9টার থেকে দেখানো হবে, এরকম একটা খুলতে পারেন। যেমন একটা পেজ থাকে না, জেলার খবর, রাজ্যের খবর, খেলার খবর, তৃণমূলের হাতে তৃণমূল খুন, এটা থাকে। বুঝলাম, ঘাটাল সাংগঠনিক জেলায় বিজেপির একাংশ বলছে পার্টি অফিস ভাঙচুর করবো, আপনি বলছেন এটা মিডিয়া তৈরি করা। আবার বোঝাতে পারলাম না, দক্ষিণ কলকাতার নেতা সবার সামনে মুখে কালি। এই পঞ্চায়েত নির্বাচনে সবচেয়ে বেশি যারা মারা গেছেন তারা তৃণমূল। সেই তৃণমূলদের বিরুদ্ধে মার্ডারে বিজেপির নাম জোর করে কোনো নেতা বলতে পারে, তার পরিবারের লোক কিন্তু পরিষ্কার বলেছে তৃণমূলের লোকেরাই খুন করেছে। এটা হচ্ছে ট্র্যাজেডি। আমি আপনাকে বলি, দেখুন এই যে কিছু জিনিস মেলেনি, ভোটে অনেক সময় মেলে না, হ্যাঁ, মানে এগুলো আবার ওই কিছু পাপস, রাজনৈতিক পাপসের অঙ্ক হয় না, হ্যাঁ, ওই ঐকিক নিয়ম, যৌগিক নিয়ম এসব চলে না ভোটে। আমি বলি 19-এ হাফ, হ্যাঁ, 21-এ সাফ মেলেনি, 200 পার আপকি বার মেলেনি, 35 সিট মেলেনি। আমি আপনাকে প্রশ্ন করি, হয় এবার নয় নেভার মিলেছিল? মানে জানেন, এবার অর নেভার মানে হলে এবার হবে, কখনো হবে না। রাজনীতি এমন একটা খেলা যেখানে এবারও হয়নি আবার নেভারও হয়নি, আজকে তাই তিনি মুখ্যমন্ত্রী। ঠিক, অতএব এটা মাথায় রাখতে হবে। এই যে কেউ অংশ কষে কষে দেখাচ্ছে, আসলে ওদের আর কোনো অস্তিত্বই নেই, বেচারেরা প্যানেলেও তোকে কেটে দিয়েছে, কেন প্যানেলে যায় না তৃণমূলের অফিসিয়ালরা, ফলে সেখানেও যেতে পারছে না, বলতে পারছে না, নিজেরাই করছে। আমি আপনাকে বলছি, বলেছিল 235 আর 30, সেই 235 আর 30 চক্রাকারে পাল্টে গিয়ে 184 আর 40 হয়ে গেল। বেশ, ভোটের নিয়ম। আর একটা লাইন বলে দিই, সেটা হচ্ছে আপনারা বারবার হাইলাইট করছেন, লড়াইটা ভাতের না জাতের। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, ওখানকার মানুষগুলোর পেটে ভাতের অভাব ছিল না, কিন্তু যে জাত শক্তিশালী হতে পারে না, যে জাত দুর্বল হয়ে যায়, সেই জাতের কখনো ভাত জোটে না। কিছু জিনিস শুনতে ভালো লাগে, লড়াইটা জাতের নয় ভাতের, শুনতে ভালো লাগে। যেমন বিজ্ঞাপনে বলতো না, দেখতে খারাপ মাখতে ভালো, শুনতে ভালো লাগে, কিন্তু এটা সেটা নয়। বাস্তবই হয়, বাস্তবের সঙ্গে পদ্যের কোনো সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে থাকে না। এই বাস্তবটাকেও বামপন্থীদের মানতে হবে, যে জাত দুর্বল সেই জাতের ভাত। সায়ন হাত তুলেছিলেন, আমি সরাসরি সায়নের কাছেই যাব। সজলবাবুর কথা খুব স্পষ্ট। সায়ন,
আরে তুমিও মমতা ব্যানার্জির মতো একটা বড় কিছু প্ল্যাকার্ড তৈরি করে বসতে পারতে, দেখাই যাচ্ছে। শায়ন ওটা দেখা যাবে না স্ক্রিনে, আপনি যে বলুন প্ল্যাকার্ড মমতা ব্যানার্জির মতো তৈরি মুখে বলুন, শায়ন ওটা স্ক্রিনে দেখা যাবে না, মানে এতটাই ছোট স্ক্রিনের মাপের তুলনায়। প্লিজ আপনি বলুন যেটা বলতে চান। আচ্ছা আচ্ছা বেশ, এই ছবি দেখা না গেলেও এই ছবি সজলদার বুকে আঁকা আছে। এটা কি ছবি দেখাচ্ছিলাম? এই ছবিটা দেখাচ্ছিলাম 2019 সালে গেরুয়া তিলক কেটে একজন ব্যক্তি বসে রয়েছে, তিনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী, বিজেপির প্রার্থী, তার নাম হুমায়ুন কবির। যে হুমায়ুন কবির 30% হিন্দুকে আরে ওর নেতা ছিল ঋতব্রত, এবং ওর নেতা ছিল ঋতব্রত। আরে দাঁড়াও, আরে সজলদা হয়ে গেছে, বলো না তোমার সজলদা প্লিজ একবার বলো। সজলদা বাইরে আছে, এটা করো না। কতবার তোমরা একসাথে বলেছো ইনকলাব সজলদা সবাই আবার বলেছে তুমি খাবে আমি বাদ। সজলদা গায়ে লাগবে, বিচুটি পাতার মতো গায়ে লাগবে। বিচুটি পাতার মতো লাগবে। আরে ভাই বলতে দিতে হবে, বলতে দিতে হবে। অনির্বাণ দা, আমি তোমাকে বলছি বিজেপির দিল্লিওয়ালারা চায় বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকে, এই কথা আমরা আজকে থেকে বলছি না, বহুদিন বলছি তো। আপনার মনে আছে আপনি নিজে শো করেছিলেন। আরে দাঁড়াও, আরে বলতে দাও, আমি তোমাকে বলছি আপনি সেই সময় নিজে শো করেছিলেন, আপনার নিশ্চয়ই মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন হেরে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে, 6 মাসের মধ্যে উনি যদি না নির্বাচিত হতে পারতেন, মমতা ব্যানার্জি নির্বাচিত মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনার নিশ্চয়ই মনে আছে করোনা সময়কালের মধ্যে গোটা দেশে কোথাও কোনো উপনির্বাচন করালো না নির্বাচন কমিশন, কোনো জায়গায় উপনির্বাচন হলো না। আমাদের রাজ্যের সরকারের মুখ্য সচিব চিঠি লিখলো, তার ভিত্তিতে নির্বাচন হয়ে গেল। আদালতে মামলা করেছিলাম, আদালত বলেছিল মুখ্য সচিব দলীয় চাকরের মতো কাজ করেছে। অর্থাৎ পশ্চিমবাংলায় আরএসএস বিরোধী দল এবং শাসক দল দুইয়ের মধ্যে দিয়ে ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চাইছে। আমি শেষ যে কথাটা বলবো, পরিষ্কার কথা পরিষ্কারভাবে মাথায় ঢুকিয়ে নিন। 2019 সালেও মাথায় ফেজ টুপি পরে এই শুভেন্দু অধিকারীরা তখন রেড রোডে নামাজ পড়ার ঢং করে মুসলিম ভোট চাইতেন, আর এখন যেমন খুশি তেমন সাজার মতো গায়ে গেরুয়া রং ছড়িয়ে দিয়ে উনি যদি মনে করেন যে আমার হিন্দু ভাই বোনেদেরকে বলবেন তোমরা এসে ধর্ম বাঁচানোর জন্য আমাদেরকে ভোট দাও, আর পেটের খিদে আর চাকরি ভালো থাকা এইসব ভুলে গিয়ে এই গিরগিটির মতো রং পরিবর্তন করা নেতাদের পিছনে দৌড়বে, তা ভুল। বাংলার মানুষ আমাকে এক লাইন উত্তর দিতেই হবে। আমি সবার কাছে হাত ধরে প্লিজ এক লাইনে রং পাল্টানোর ক্ষেত্রে গিরগিটি লজ্জা পাবে সিপিএম কে দেখলে। নেতাজি তেজরপুকুর আজকে মাইকি জয় করছে, আর স্বামীজি হচ্ছে চন্দ্র সন্ন্যাসী, সেই স্বামীজি আজকে মহান। রবীন্দ্রনাথকে যারা বলেছিল বুর্জোয়া, তারা আজকে বলছে স্বামীজি। ইন্দিরা গান্ধীকে তোমার লজ্জা লাগা উচিত, তোমাদের দেখলে লজ্জা পাবে। যত রং পাল্টেছে এত রং করছেন, একদম শেষ দিকে চলে এসেছি, আমি সময় দিয়েছি যথেষ্ট। শুভেন্দু অধিকারী কিন্তু কন্টিনিউয়াসলি তার যে লক্ষ্যমাত্রা সেটা কমাতে যাচ্ছে, আমরা সেটার দিকেও নজর রাখতে পারি। কেন কমাচ্ছে? আমি অনির্বাণ বলছি, শুনুন, এটা বলেছে 150 পেতে হবে, মানে 147 টাকা 150 বলেছে। আমি অনেকবার শুনেছি, শুনেনি। না না, এটা মোটেও কমায়নি। ভারতীয় জনতা পার্টি সমস্ত আসনেই টার্গেট করছে। টার্গেট মিন্স মোদিজির হাত শক্তিশালী করা, এবং গত নির্বাচনে আমরা যে আসনগুলো পাইনি সেই আসনগুলো জেতার লক্ষ্যে পৌঁছানো। আমাদের 39% ভোট রাজ্যে, এ জেলায় নয়, এ জেলায় আমরা কত 46% ভোট পেয়েছি। যেদিন 46% ভোট রাজ্যে পাবে সেদিন 180-র বেশি সেট নিয়ে বিজেপি সরকারে আসবে। বিজেপি সরকারে হবে, ম্যাজিক ফিগারের উপরে যাবে। অতএব 150-এর উপরে আমাদের যেতে হবে, আমরা সেই লক্ষ্যে এগোবো। 180 হয়। বেশ, সজলবাবু বলছেন 150-এর উপরে মানে 180 হয়, বুঝলাম। নীলমালা বাবু, আমি আপনার শেষ লেখার কথা আসবো। আপনি লিখে একটা দেন না আমি জানি, কিন্তু আমি শুধু একটা কথা বলবো। আপনি ওই লেখায় বলেছেন শুভেন্দু অধিকারীর হাত সবাইকে শক্ত করতে হবে, সবাইকে ওই হাতে অস্ত্র জোগাতে হবে। তার কারণ কি এটা? শুভেন্দু নিজেও 150, 180 স্থিতু হতে পারছেন না। আমি মিঠুন চক্রবর্তীর কথা ধার করেই বলছি, বুঝতে পারছেন না নিজেদের সঙ্গে লড়ছেন না তৃণমূলের সঙ্গে, কোনটা?
দেখুন আমার যেটা ধারণা, হয়তো আমার সঙ্গে অনেকে একমত হবেন না, সেটা হচ্ছে আমি দেখেছি বিজেপির এখানে একজন ক্যান্ডিডেটই জিতেছে, তার নাম শুভেন্দু অধিকারী। কারণ হচ্ছে তৃণমূলেরও একজনই ক্যান্ডিডেট, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আপনি বলছেন লড়াইটা মুখোমুখি একদম। বেশ, সুতরাং সেইখানে দাঁড়িয়ে অন্যান্যরা কে কি বললো না বললো আমার কাছে সাংবাদিক হিসেবে খুব ইম্পর্টেন্ট কিছু নয়। বুদ্ধদেব ভট্টাচার্য যখন যাদবপুর হেরে গেলেন, বোঝা গেল সিপিএম হেরে গেছে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য লোকসভায় দাঁড়িয়ে কিভাবে দেখবো, কার জন্য বললেন? আমি আপনাকে বলছি, অমিত শাহ যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বেসিক্যালি যে কোনো শাসক যখন কোনো কথা বলে সে তার দলের জন্যই বলে। তাহলে এটা বিজেপির জন্য? হ্যাঁ, এটা বিজেপির জন্যই আমার ধারণা, বেশ সেটাই বলা হয়েছে। এবং এই যে কামাল খিলেগা, এই যে কথাটা উনি বলছেন, তার সঙ্গে উনি অনেক কিছু অ্যাড করছেন, উনি কোনো ফিগার দিচ্ছেন না। তার কারণ ওর আনকনশিয়াসে একটা জিনিস আছে যে নরেন্দ্র মোদী 400 পার করব বলে 240-এর বেশি যেতে পারেন। সুতরাং সামনে দুটো নির্বাচন আছে, পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বিহারের নির্বাচন। উনি কিন্তু বিহারের নির্বাচন ক্রস করে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে পশ্চিমবঙ্গে গিয়ে পড়ছেন, যেটা উচিত ছিল বিহারটার কথা বলা। মানে আপনি বলছেন এটা কি বিজেপি কর্মীদের মনোবল বাড়ানোর জন্য হতে পারে? মনোবল শুধু নয়, ঐক্যবদ্ধ না, যে জোটবদ্ধভাবে কাজ করার থেকে বড় কথা, অমিত শাহ আগেও একটা কথা বলেছে, আপনারা সবাই ভুলে যান এগুলো, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সিপিএমকে সরিয়েছিল আপনাদেরকেও সেইভাবেই সরাতে হবে লড়াই করে। এই কথাটা কোনো পপুলার গভর্নমেন্টকে আমি 355 কিংবা 356 করে ফেলে দিয়ে আনতে পারবো। বেশ, সৌরভপ্রিয় বাবু, সেই লড়াইটা যদি হয় অচেনা পথে, আমি নির্মলবাবুর কিছুক্ষণ আগে বলা কথাটাই ফিরে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের পথটা চেনা ছিল, রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের সঙ্গে এভাবেই লড়ে থাকে আমাদের দেশে। কিন্তু পশ্চিমবঙ্গে যে লড়াইটা আগে কখনো হয়নি, খাড়াখাড়ি ধর্মের ভিত্তিতে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় এবারও জিততে পারবেন বলে আপনার মনে হয়? অনেকক্ষণ পর বলার সুযোগ পেয়েছি, আশা করবো কেউ মাঝখানে ঢুকবে না। প্রথমত তোমাদের যে আজকের হেডলাইন আছে, রামের নামে ভোট না পথে বামে, সেই ব্যাপারে ভোট, আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলছি, ভোট রামের নামেও হবে না এই বাংলায়, ভোট পথের বামেও হবে না, ভোট হবে শুধু মমতার নামে। এটা একদম দায়িত্ব নিয়ে আজকে বললাম, এটা রেখে দাও, ছাপলাও দেবো। আমি তোমার সময় একটা ডিস্টার্ব করি প্লিজ। হ্যাঁ, তো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে মানুষ ভোট দেবে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কল্পতরু মানুষ দেখতে পেয়েছে। 72 থেকে 77টা প্রকল্পে, প্লিজ 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 দেখো, অসভ্যতামি করলে পাল্টা আমাকে অসভ্যতামি করতে হবে। আমি বলছি যে কল্পতরু দেখতে পেয়েছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভোট হবে। 1, 2 নম্বর, সজল ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ, তো সজল ঘোষ কিন্তু হঠাৎ করে রাজনীতিতে নামেননি, রাস্তার ওই মাটির সঙ্গে রাজনীতি যারা করে তারা একটা কথা খুব ঠিক বলে, যেটা উনি বললেন যে ভোটে কোনো অঙ্ক চলে না, এটা একদম ঠিক কথা বলেছেন। ভোট তো কেমিস্ট্রি, একদম যেটা যে ভুলটা অমিত শাহ করেছেন যে 19-এ হাফ 21-এ সাফ, অমিত শাহর এই কথাগুলো হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্কের মতন, যে দলটা 1 কোটি সদস্য সংখ্যা জোগাড় করতে পারে না, সেই দলটা। আমার সময় একদম শেষ। সৌরভপ্রিয় বাবু অর্থাৎ তৃণমূল কংগ্রেস মনে করছে এনার্জি ড্রিঙ্ক, সজল বাবুরা মনে করছেন এ পথে চলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হোঁচট খেতেই হবে, তার কারণ এ পথে তারা। প্লিজ, আমার সময় একদম নেই। একটা লাইন, আপনারা যে বলছেন না মমতা ব্যানার্জির কাছে অচেনা পদ না, উনি অর্ধেকটা তো এই কাজ করেই এসছেন, উনি তো একটা সম্প্রদায়ের দালালি করেইছে। আমার সময় একেবারে শেষ, সৌরভবাবুকে শেষ করতে হবে। সত্যি সত্যি আরো 5% বা কয়েক শতাংশ হিন্দু ভোটের সামান্য ব্যবধান কমিয়ে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে কিনা, তার জন্য সত্যি 1 বছর অপেক্ষা করতে হবে। কিন্তু আমার মনে হয় তারও আগে পথের দাবি বোধহয় ঠিক করবে পথের বাম, এবং পথে নামা বিজেপি রামের নামে তারা বোধহয় ইতিমধ্যেই আপনাদের মন তৈরি করতে শুরু করেছেন। যে মনের খবর আপনারা জানেন, আমরা এখনো জানি না, জানার চেষ্টা করছি। আজকে অনির্বাণ চক্রবর্তী এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন TV9 বাংলা।